বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন এবং দেখতে চলেছেন পৃথিবীর সেই সমস্ত রহস্যময় ঘটনাগুলি সম্বন্ধে যেগুলি শোনা মাত্রই আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। আপনারা তো এটা ভালোভাবেই জানেন যে পৃথিবীর মধ্যে এমন বহু রহস্য রয়েছে যার সমাধান বর্তমানে অ্যাডভান্স বৈজ্ঞানিকরাও করতে পারেনি। যদি পৃথিবীর সমগ্র ইতিহাসের দিকে এগিয়ে যান অর্থাৎ অতীতের দিকে, তাহলে সেই অতীতে ঘটে যাওয়া এমন বেশ কিছু ঘটনা আছে যার সমাধান বর্তমানে এখনো পর্যন্ত হয়নি। যেমন কি এমন ঘটেছিল MH370 এর সঙ্গে, যেটা কিনা মাঝ রাস্তাতেই ফ্লাইটটি সারা জীবনের মতো গায়েব হয়ে যায়। শুধু তাই নয়, ইন্ডিয়ার মধ্যে এমন একটি গুহা রয়েছে যেখানে প্রচুর ধনরাশি লুকানো রয়েছে। এমনকি কয়েকশো শতাব্দী আগে যে সভ্যতার মানুষেরা বসবাস করত তাদের তৈরি কলাকৌশল দেখে বর্তমান যুগের আর্টিস্টরাও ধোঁকা খেয়ে যায়, কারণ সেই সময় এখনকার মতো টেকনোলজি ছিল না। এছাড়াও আরও বেশ কিছু রহস্য রয়েছে যার প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত বৈজ্ঞানিকরা বের করতে পারেনি। তো চলুন আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক সেই সমস্ত বিশ্ববিখ্যাত রহস্যগুলি সম্বন্ধে যেগুলি আপনাদের জানা অত্যন্ত জরুরি। তুঙ্গুস্কা ঘটনা। 1908 সালের জুন মাসের 30 তারিখে সকালবেলায় রাশিয়ার সাইবেরিয়ার সীমানায় এমন এক ঘটনা ঘটে যা আজ পর্যন্ত কোনো বিজ্ঞান বুঝে উঠতে পারেনি। সেই ঘটনাটি ছিল এক বিশাল বিস্ফোরণের ফলে তুঙ্গুস্কা নামক এই বিশাল এলাকা পুরো ধ্বংস হয়ে যায়। কিন্তু সেই জায়গায় এমন কোনো জিনিস পাওয়া যায়নি যার ফলে এত বিরাট বড় বিস্ফোরণ ঘটতে পারে। আর সেই জন্য এই ঘটনাটি সমগ্র বিশ্বের মধ্যে সবথেকে রহস্যময় ঘটনাগুলির মধ্যে নথিভুক্ত রয়েছে। তবে এই ঘটনার ফলে সেই অঞ্চলের প্রায় 2000 বর্গ কিলোমিটার পর্যন্ত বনাঞ্চল নষ্ট হয়ে গিয়েছিল। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে এটি রেক্টার স্কেলের 5.0 মাপের বরাবর ছিল। অর্থাৎ এই বিস্ফোরণ এতটাই ছিল যে হিরোশিমাতে যে বিস্ফোরণ ঘটেছিল তার থেকেও কয়েক গুণ বড় ছিল এই বিস্ফোরণ। কিন্তু এই বিস্ফোরণের ফলে সেই জায়গায় অনেক বৈজ্ঞানিক এবং গবেষক গিয়ে হাজির হয়েছিল, কিন্তু তারা সেই জায়গায় কোনো বিস্ফোরণের কারণ খুঁজে পায়নি, এমনকি কোনো অবজেক্টও পায়নি। তারা অনুমান করে জানায় যে মহাকাশ থেকে আগত কোনো ধূমকেতু বা কোনো উল্কাপিণ্ডের কারণে এই ঘটনাটি ঘটেছে। কিন্তু যা খুশি উদাহরণ দিলে তো আর হয় না, সেই জায়গায় ধূমকেতু বা উল্কাপিণ্ডের কোনো চিহ্ন মাত্র পাওয়া যায়নি। যার পর কিছু গবেষক জানায় যে এই ঘটনাটি ঘটে মাটির নিচে ভীষণ মাত্রায় জমে থাকা মিথেন গ্যাসের বিস্ফোরণের ফলে, কিন্তু এটারও কোনো প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ সেই জায়গার মাটির নিচে পরীক্ষা করে কোনো মিথেন গ্যাসের চিহ্ন পাওয়া যায়নি, যার ফলে বৈজ্ঞানিক মহলে বিরাট বড় রহস্য হয়ে রয়ে গিয়েছে এই ঘটনা। আর তারা বুঝতে পেরে গেছে যে প্রাকৃতিক ঘটনা কখন কোন জায়গায় বিপদের মতো আছড়ে পড়ে সেটা কেউ বলতে পারে না। আর এর ফলে তারা এটা অনুমান করছে যে এই রকম ধরনের অদ্ভুত ঘটনা হয়তো আগামী ভবিষ্যতেও ঘটতে পারে, যার ফলে তাদেরকে তৈরি থাকতে হবে। ফ্লাইট MH370। বন্ধুরা 2014 সালে মার্চ মাসের 8 তারিখে মালয়েশিয়ার এয়ারলাইন্স ফ্লাইট MH370 কুয়ালালামপুর থেকে বেজিং এর উদ্দেশ্যে উড়ে যায়। কিন্তু এই বিমানটি এবং এই বিমানের মধ্যে ভ্রমণকারী 239 জন মানুষের সঙ্গে কি ঘটেছিল সেটা আজও রহস্য হয়ে রয়ে গিয়েছে। ফ্লাইট MH370 রাত 12:41 টেক অফ করেছিল। এই বিমানটিকে সবথেকে সুরক্ষিত বলে মনে করা হতো। এই বিমানটিতে 227 জন যাত্রী ছিল এবং 12 জন ক্রু মেম্বার ছিল। আর এই বিমানটি বেজিং এ পৌঁছাতে প্রায় 6 ঘন্টার মতো সময় লাগতো। কিন্তু রাত 1:22 নাগাদ ভিয়েতনামের এয়ারলাইন্সের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আর এটাই শেষ ছিল যারা শেষবারের মতো MH370 ফ্লাইটকে দেখেছিল বা শুনেছিল। যখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন সামরিক রাডার ডেটা থেকে জানা যায় যে ফ্লাইটটি তার নির্ধারিত রাস্তা থেকে সরে গেছে। বিমানটি পশ্চিম দিকে মালাক্কা উপসাগরীয় মালভূমির মাঝখান থেকে উড়ে যায় এবং সেখান থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। এবারে সবথেকে রহস্যজনক কথা হচ্ছে যে বিমানটি কেন তার গন্তব্যস্থল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল। শুধু তাই নয়, তারা রাস্তা হারিয়ে ফেলে। যদিও এই একই রাস্তা দিয়ে এই ফ্লাইট কতবার বেজিংয়ে গিয়েছে, তাহলে কি সেই ফ্লাইটের পাইলটের কোনো গাফলতি ছিল নাকি কোনো টেকনিক্যাল যোগাযোগ ছিল? এই প্রশ্নটি আজও রহস্য হয়ে রয়ে গিয়েছে, কারণ এর উত্তর কেউ দিতে পারেনি। যখন MH370 ফ্লাইট তার গন্তব্যস্থল অর্থাৎ লক্ষ্য থেকে অদৃশ্য হয়ে যায় তখন 26টি দেশ একসাথে লেগে পড়ে সেই ফ্লাইটটির অনুসন্ধানের জন্য। কয়েক হাজার উড়োজাহাজ এবং হেলিকপ্টার আর দক্ষ পাইলটদের লাগিয়ে দেওয়া হয় MH370 ফ্লাইটকে খুঁজে বের করার জন্য। আপনারা জেনে অবাক হবেন এই খোঁজাখুঁজির পিছনে প্রায় কয়েক কোটি ডলার খরচ হয়ে গিয়েছিল। কিন্তু মাসের পর মাস খোঁজাখুঁজির পরেও ফ্লাইটটিকে আর খুঁজে পাওয়া যায়নি। এমনকি এই ফ্লাইটের কোনো চিহ্ন মাত্র পাওয়া যায়নি। তারপর 2015 সালের জুলাই মাসে হারিয়ে যাওয়া MH370 ফ্লাইটের প্রথম টুকরো পাওয়া গিয়েছিল, আর এটি পাওয়া গিয়েছিল ফ্লাপারন রিইউনিয়ন দ্বীপে। এরপর হিন্দ মহাসাগরে সেই ফ্লাইটের বেশ কিছু ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল, কিন্তু সেই বিমানের মূল অংশ আজও নিখোঁজ রয়েছে। MH370 ফ্লাইট হারিয়ে যাওয়ার পিছনে বহু মানুষের সিদ্ধান্ত উঠে এসেছে। কিছু কিছু মানুষ মনে করে যে সেই ফ্লাইটের পাইলট কারোর সঙ্গে সমঝোতা করে গাফলতি করে এই রকম ক্র্যাশ করিয়েছে।
আছে। আবার কিছু মানুষ এই ঘটনাটিকে আতঙ্কবাদী বা অপহরণের সঙ্গে যুক্ত করে। কিন্তু এই ঘটনাটি ইতিহাসের বুকে সবথেকে বড় রহস্য হয়ে রয়ে গিয়েছে তা নয়, সেই ফ্লাইটের মধ্যে থাকা প্রত্যেকটি মানুষের পরিবারের কাছে অন্তহীন বেদনা হয়ে রয়ে গিয়েছে। আর আজও এখনো পর্যন্ত এই ফ্লাইটের তল্লাশি চালানো হচ্ছে। আপনাদের কি মনে হয় বন্ধুরা, MH370 ফ্লাইটের রহস্য ভবিষ্যতে কি সমাধান হতে পারে? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। পেট্রা জর্ডান। বন্ধুরা, আপনারা কি জানেন এই সমগ্র বিশ্বের মধ্যে এমন একটি জায়গা আছে যেখানে ইতিহাস, স্থাপত্যের রহস্য এবং অদ্ভুত কলাকৌশলের অসাধারণ সঙ্গম রয়েছে? যারা জানেন না তারা জেনে নিন। এই জায়গাটি হলো পেট্রা জর্ডান। এটি জর্ডানের একটি মরুভূমি এলাকায় অবস্থিত রয়েছে। পেট্রা, যাকে রোজ সিটিও বলা হয়, এই শহরটি প্রাচীন এবং রহস্যময় বলা চলে। এই পেট্রার নির্মাণ আজ থেকে প্রায় 2000 বছর আগে হয়েছিল। আর এই শহরটি নবাদীরা স্থাপন করে। নবাদীদের এই সভ্যতা মধ্যপ্রাচ্যের এক প্রমুখ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। পেট্রার নির্মাণ খুবই অদ্ভুতভাবে করা হয়েছিল। পাথরের কোল ঘেঁষে খোদাই করে তৈরি করা হয়েছিল, যার ফলে আজও এটি খুবই আকর্ষণীয় বহু মানুষের কাছে। আর সব থেকে বড় অবাক করার মতো কথা হলো যে সেই সময় কোনো টেকনোলজি ছিল না এই বিরাট বড় বড় শক্ত পাথর খোদাই করার জন্য। এর মানে হচ্ছে এই পেট্রা তৈরি হয়েছে সেই সময়কার মানুষের বুদ্ধির, শারীরিক বল এবং খুবই নিখুঁত হাতের কলা কৌশল দ্বারা। তবে লোকমুখে প্রচলিত রয়েছে যে পেট্রার কোনো গোপন কক্ষে গুপ্তধন রয়েছে, যার ফলে দুনিয়ার 7টি অদ্ভুত স্থাপত্যের মধ্যে অন্যতম হয়ে উঠেছে এই পেট্রা। এই বিশাল পরিকাঠামো প্রায় 40 মিটার উঁচু এবং 25 মিটার চওড়া। এই পেট্রার দেওয়ালের উপরে তৈরি করা চিত্র মানুষকে আরো আকর্ষণীয় করে তোলে। এছাড়াও পেট্রাতে আরো অনেক বিশেষ বিশেষ জায়গা রয়েছে। দ্য মাঠ, দ্য স্টেডিয়াম এবং প্রাচীন সমাধি, যা পেট্রার প্রাচীন সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির পরিচয় দেয়। পেট্রার ধ্বংসাবশেষে আরো অনেক রহস্যময় জিনিস চাপা পড়ে রয়েছে। পেট্রার এই স্থল ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেয়েছে, যার ফলে এই স্থানে দুনিয়ার বহু জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ ঘুরতে আসে। এখানকার কলাকৌশল এবং বিভিন্ন রকমের স্ট্রাকচার প্রত্যেকটি মানুষকে অ্যাডভেঞ্চারের অনুভূতি দেয়। চার্লি চ্যাপলিনের বডি চুরি। বন্ধুরা, চার্লি চ্যাপলিনের নাম জানা না এই দুনিয়াতে এমন কেউ নেই। চার্লি চ্যাপলিন কমেডি দুনিয়ায় সব থেকে বড় ইতিহাস, যা বর্তমানেও প্রত্যেকটি কমেডি প্রেমী মানুষের মনে চার্লি চ্যাপলিনের প্রতি প্রেম ভরে ভরে রয়েছে। কিন্তু আপনারা এটা কি জানেন, তার মৃত্যুর পর এক অদ্ভুত ধরনের ঘটনা ঘটে গিয়েছে। আর এই ঘটনাটি সমগ্র দুনিয়াকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। এই ঘটনাটি ছিল চার্লি চ্যাপলিনের মৃতদেহ চুরি হওয়ার ঘটনা। 1987 সালের ডিসেম্বর মাসের 25 তারিখে চার্লি চ্যাপলিনের মৃত্যু হয়েছিল সুইজারল্যান্ডে তার নিজের বাড়িতে। তিনি মারা গিয়েছিলেন 88 বছর বয়সে। আর তার বডিকে কবর দেওয়া হয়েছিল সুইজারল্যান্ডের এক কবরখানায়। তারপর সেই কবরখানা থেকে চার্লি চ্যাপলিনের মৃতদেহ চুরি হয়ে যায়। আর এই বিরাট বড় অপরাধটি শুধুমাত্র ছোটখাটো কোনো অপরাধ ছিল না, বরং বিরাট বড় আন্তঃরাষ্ট্রীয় লজ্জাজনক ঘটনা ছিল। যখন এই ঘটনাটি সকলের কাছে গিয়ে পৌঁছায়, তখন কেউই বিশ্বাস করতে পারছিল না যে দুনিয়ার সব থেকে বড় কমেডিয়ানের মৃতদেহ চুরি হয়ে গিয়েছে বলে। এই চুরির পিছনে দুইজন ব্যক্তি ছিল। তাদের প্ল্যানিং ছিল এটাই যে চার্লি চ্যাপলিনের দেহ চুরি করবে এবং তার বিনিময়ে পরিবারের সদস্যদের থেকে মোটা অঙ্কের টাকা নেবে। কিন্তু কিছু সময় পর পুলিশ প্রশাসন এই অপরাধীদের গ্রেপ্তার করে নেয়। তারপর জানা যায় যে এই চোর দুটি বিশ্ববিখ্যাত চার্লি চ্যাপলিনের মৃতদেহ একটি ছোট্ট গ্যারেজের মধ্যে লুকিয়ে রেখেছিল। এরপর যখন চ্যাপলিনের মৃতদেহ ফিরে পায় তার পরিবারের সদস্যরা, তখন আবারও সেই মৃতদেহটিকে পুনরায় কবর দেবে বলে ঠিক করে। আর এইবার তারা সবথেকে বেশি সুরক্ষার চিন্তা ভাবনা করে। দ্বিতীয়বার দেওয়া চার্লি চ্যাপলিনের কবরের উপরে কংক্রিট দিয়ে ঢেকে দেওয়া হয় আর তার আশেপাশে সর্বদার জন্য পাহারাদার রেখে দেওয়া হয়। এই ঘটনার পর চার্লি চ্যাপলিনকে নিয়ে আরো চর্চা শুরু হয়ে গেল গোটা বিশ্ব মহলে। তবে আজও চার্লি চ্যাপলিনের প্রতি মানুষের ভালোবাসা এতটুকুও কমেনি। বর্তমানেও বহু মানুষ চার্লি চ্যাপলিনের কমেডি দেখতে ভোলে না। আপনাদের কেমন লাগে চার্লি চ্যাপলিনের কমেডি দেখতে? নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। ডোনার পার্টি ডিজাস্টার। বন্ধুরা, এই ঘটনাটি আমেরিকার সবথেকে কুখ্যাত সার্ভাইভাল ঘটনার মধ্যে অন্যতম একটি ঘটনা। 1846 সালে জর্জ ডোনার এবং তার পরিবার মিলে ক্যালিফোর্নিয়াতে যাওয়ার জন্য একটি দলের সঙ্গে যুক্ত হয়। এই দলটি প্রায় 87 জনের মানুষের ছিল। এই বিরাট বড় দলের মধ্যে ডোনারের পরিবার, অন্যান্য আরও পরিবার এবং কোনো কোনো মানুষ একলাই ছিল। তাদের উদ্দেশ্য ছিল যে ক্যালিফোর্নিয়ার এক নতুন এলাকায় বসতি স্থাপন করা, এক নতুন জীবনযাপন শুরু করা। কিন্তু তাদের পদযাত্রা সময় এক হান্টারের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। সেই হান্টারটি বলে এই রাস্তা দিয়ে যাওয়ার থেকে একটা শর্টকাট রাস্তা আছে, যেখান দিয়ে গেলে আপনারা খুব সহজে ক্যালিফোর্নিয়াতে পৌঁছে যাবেন। তখনও পর্যন্ত দলটি এটা জানতো না যে সেই রাস্তাটি খুবই বিপজ্জনক ছিল। 1846 সালের অক্টোবর মাসে একেবারে শেষের দিকে তুষারপাতের ফলে তাদের পদযাত্রায় বাধা হয়ে দাঁড়ায়। এরপর নভেম্বর মাসে ভীষণ তুষারপাত এবং সঙ্গে ঠান্ডা বাতাসের ফলে তাদের জীবনকে আরো বেশি কঠিনতম করে তোলে। তাদের কাছে না ছিল কোনো পর্যাপ্ত
পর্যাপ্ত খাবার আর না ছিল কোনো গরম জামা কাপড়। ভীষণ ঠান্ডার ফলে ধীরে ধীরে খাবার কমে যেতে থাকে। তাদের অবস্থা এতটাই করুণ হয়ে পড়ে যে ডোনারের পরিবারের ভীষণ প্রয়োজন হয়ে পড়ে কিছু খাবারের, যার পর তারা তাদের জীবনকে টিকিয়ে রাখার জন্য সেই ঠান্ডায় মারা যাওয়া মৃত মানুষের মাংস খেতে শুরু করে। আর এই ঘটনাটি খুবই ভয়ঙ্কর এবং কুখ্যাত বলে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। এরপর সেই জায়গায় উদ্ধারকারীদের পাঠানো হয়। প্রথম উদ্ধারকারী দল 1847 সালে এসেছিল এবং সেখানে বেঁচে থাকা কিছু মানুষকে তারা বাঁচাতে সক্ষম হয়, কিন্তু সেই দলের মধ্যে তাদের কিছু সদস্য শেষ পর্যন্ত নিজেদের জীবন বাঁচাতে পারেনি। সেই দলের মধ্যে থাকা 87 জন মানুষের মধ্যে প্রায় 40-এরও বেশি মানুষ মারা গিয়েছিল। তবে যারা বেঁচে গিয়েছিল তারা তাদের জীবনকে টিকিয়ে রাখার জন্য তাদের দলের সাথীর মৃতদেহের মাংস ছিঁড়ে খেতে শুরু করে, যা তাদের কাছে কতটা কষ্টকর এবং ভয়ঙ্কর ছিল সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর এই কারণে এই ঘটনাটিকে আমেরিকার সবথেকে কুখ্যাত সার্ভাইভাল ঘটনা বলা হয়। সন ভান্ডার গুহা। ইন্ডিয়ার বিহার রাজ্যে অবস্থিত এই সন ভান্ডার গুহা এক রহস্যময় এবং স্থাপত্যশৈলের স্থান, যার সম্বন্ধ প্রাচীনকালের সঙ্গে রয়েছে। কিন্তু আপনারা এটা কি জানেন যে এই গুহা শুধুমাত্র তার সৌন্দর্যতার জন্য নয়, বরং রহস্যের জন্য বিখ্যাত। কথিত আছে যে বিহারের মধ্যে অবস্থিত এই সোন ভান্ডার গুহা মগধের রাজা বিম্বিসারের দ্বারা নির্মিত হয়েছিল। এই গুহাটি এক বিরাট বড় পাথর দ্বারা তৈরি করা হয়েছিল, আর এই গুহাটি মগধ রাজা তৈরি করেছিল তার গুপ্তধন লুকানোর জন্য। যখন বিম্বিসারের পুত্রকে তার শত্রু কারাগারে বন্দী করেছিল, তখন রাজার আদেশ অনুসারে রাজার স্ত্রী সমস্ত ধনসম্পদ এই গুহার মধ্যে লুকিয়ে রেখেছিল। এই গুহার বাইরের দেওয়াল এখনো পর্যন্ত শঙ্খলিপিতে লেখা মজুদ রয়েছে। এই গুহাটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে কৃষ্ণ গুহা, আরেকটি হচ্ছে রাম গুহা। এই গুহাগুলির ভিতরে প্রাচীন চিত্রকলা এবং প্রাচীন নিদর্শন দেখতে পাওয়া যায়। এই গুহাকে ঘিরে এক প্রাচীন কিংবদন্তি রয়েছে যে এই গুহার মধ্যে বিশাল ধনরাশি রয়েছে, যা কখনো ফুরাবার নয়। আর যেখানে সেই সম্পদ রয়েছে সেখানে পৌঁছাবার জন্য সেই গুপ্ত দরজা দিয়ে যেতে হবে, যেটা এই গুহার ভিতরেই লুকানো রয়েছে। আর সেই দরজা খোলার জন্য এক বিশেষ চাবির দরকার রয়েছে। ইংরেজদের রাজত্ব চলাকালীন তারা তাদের হাতিয়ার ব্যবহার করে গুহার মুখ থেকে শুরু করে গুহার বহু জায়গায় কামানের গোলা ব্যবহার করেছিল, কিন্তু তারা কিছুই লাভ করতে পারেনি। এই গুহা শুধুমাত্র বিশাল বিশাল ধনরাশির জন্য বিখ্যাত নয়, এটি ভারতের প্রাচীনতম ঐতিহাসিক স্থাপত্য হিসেবে বিখ্যাত। তবে প্রাচীনকাল থেকে চলে আসা গুপ্তধনের কথা বর্তমানেও বহু মানুষকে প্রভাবিত করেছে, যার ফলে প্রত্যেকের মনে এখনো এই বিষয়টি রহস্য হয়ে রয়ে গিয়েছে। জেনিংস রেন্ডলাফ জলাধার নির্মাণের সময় এক অস্বাভাবিক শিল্প সকলের সামনে বেরিয়ে আসে। আসলে সেই কর্মক্ষেত্রের জায়গায় এক বিরাট বড় পাথর পাওয়া যায়, যার উপরে এক বিশেষ প্যাটার্ন ছিল। আর এই পাথরটি প্রায় লক্ষ বছর আগেকার বলে অনুমান করে বিশেষজ্ঞরা। এই পাথরটি আবিষ্কার করেছিল স নামক এক ব্যক্তি। এই ব্যক্তি পশ্চিম ভার্জিনিয়ার এক বাসিন্দা। একটি শহর ছিল যেটি ঝিলের মধ্যে ডুবন্ত অবস্থায় ছিল। যখন 1970-এর দশকে সেখানে বাঁধ তৈরি করা হয়েছিল, তখন সেখানকার বাসিন্দারা এই পাথরটিকে দেখে অনুমান করেছিল যে একটি বিশাল সরীসৃপের ত্বকের প্যাটার্ন, যেটি খুবই অস্বাভাবিক ছিল। অন্যান্যরা জানিয়েছিল যে এই পাথরের মধ্যে এমন অনেক মহাকাশচারীদের প্রমাণ রয়েছে। মার্কিন প্রকৌশলী এবং অন্যান্য সংস্থার ভূতাত্ত্বিকদের নানান তদন্তের পর তারা এটি সিদ্ধান্তে পৌঁছায় যে এই পাথরটি এক প্রাকৃতিক জিওলজিক্যাল স্ট্রাকচার। আর এটা যাই হোক না কেন খুবই অদ্ভুত এবং অস্বাভাবিক ও মানুষকে কৌতূহল করা পাথর ছিল। বন্ধুরা, পাথরের ব্যবহার মানুষ অনেক যুগ ধরে করে আসছে, কিন্তু এই রহস্য প্রত্যেকের কাছে অজানা। কিন্তু 2020 সালে বেশ কিছু আর্কিওলজিস্টরা মেক্সিকোতে প্রায় 19,000 পাথরের টুকরো উদ্ধার করে, যেগুলো সেই পাহাড়ি অঞ্চলের গুহার মধ্য থেকে উদ্ধার করেছিল। এরপর যখন এই আশ্চর্যময় দেখতে পাথরগুলির টুকরোকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে, তখন তারা এটা বুঝতে পারে যে এটা কোনো হাতিয়ার, অর্থাৎ পুরাতন যুগের মানুষ এই পাথরের টুকরোগুলি দিয়ে অস্ত্র তৈরি করত। যখন পাথরগুলিকে ল্যাবে নিয়ে গিয়ে পরীক্ষা করানো হয়, তখন জানা যায় যে এই পাথরগুলি আজ থেকে প্রায় 30,000 বছরেরও বেশি পুরাতন। কিন্তু বিজ্ঞানীদের মতামত অনুসারে আমাদের পূর্বপুরুষ এই পাথরের টুকরো দিয়ে হাতিয়ার তৈরি করেছিল আজ থেকে প্রায় 15 থেকে 20,000 বছর আগে। তাহলে এই 30,000 বছরের পুরাতন পাথরের তৈরি করা এই হাতিয়ার পাওয়া কি করে সম্ভব? আর এই ব্যাপারটা এখনো পর্যন্ত বৈজ্ঞানিক মহলে এক রহস্যময় হয়েই থেকে গিয়েছে। আর এই রহস্যের সমাধান হয়তো খুবই সহজভাবে হবে না, যদিও এই ব্যাপার নিয়ে এখনো পর্যন্ত অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে।
বন্ধুরা, আপনারা তো এটা ভালোভাবেই জানেন যে কোনো বিষয়ের উপর যখন বাচ্চাদের মন বসে না তখন তাদের মন ভালো করার জন্য খেলনা দিয়ে দেওয়া হয়, যাতে করে তাদের মনটা একটু ভালো হয়ে যায়। আর বাচ্চারা সর্বদাই খেলনার প্রতি আকর্ষিত হয়ে পড়ে, আর তারা সমস্ত বিরক্তি ভাব থেকে মুক্তি পেয়ে যায় তখনই যখন তাদের হাতে খেলনা পেয়ে যায়। কিন্তু আপনারা এটা কি জানেন এই খেলনা কতদিন আগে থেকে বাচ্চাদের এক বিনোদনের জিনিস হয়ে উঠেছে? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন। সম্প্রতি ইংল্যান্ডের প্রত্নতাত্ত্বিকরা 1725 আর্ডিয়ান্স প্রাচীরের কাছে উইলোনা নামে একটি শহরের তৈরি করা রোমান দুর্গ থেকে বেশ কিছু লেদারের তৈরি খেলনা ইঁদুর উদ্ধার করে। আর এগুলিকে খুঁজে পাওয়ার পর বৈজ্ঞানিকরা পরীক্ষা করে জানায় যে এই লেদারের তৈরি ইঁদুরগুলি প্রায় 1900 বছরের পুরানো। আর এই লেদারের তৈরি ইঁদুরগুলি প্রায় 5 ইঞ্চির মতো চওড়া আর 1 ইঞ্চি করে লম্বা ছিল। আর এই ইঁদুরগুলি দেখে আপনারা এতটুকু অনুমান করতে পারবেন যে প্রাচীন সময়ের মানুষেরা অনেক বুদ্ধিধর ছিল। শুধু তাই নয়, ইঁদুরের আকৃতিতে তৈরি করা এই লেদারের খেলনাগুলির উপরে ভালো রকম কারুকার্য করা আছে, যাতে করে ইঁদুরগুলি আরো ভালো করে বোঝা যায়। আর এই খুঁজে পাওয়া লেদারের তৈরি ইঁদুরের খেলনা এক অবিশ্বাস্য আবিষ্কার বলে মনে করা হয়। বন্ধুরা, যদি ইতিহাসের বইয়ের মধ্যে আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন কলম্বাস 1492 সালের অক্টোবর মাসের 12 তারিখে আমেরিকায় পৌঁছেছিল। কিন্তু বর্তমানে প্রত্নতাত্ত্বিক এমন কিছু আবিষ্কার করেছে যার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে এই তারিখ বা সালের প্রায় কয়েক বছর আগেই কিছু ইউরোপিয়ান এসেছিল। আর তার প্রমাণ হলো আমেরিকার মাটিতে পাওয়া যায় ইউরোপিয়ান মতি। আপনাদেরকে বলে দিই, আলাস্কার যে মাটিতে এই মতি পাওয়া গেছে সেটি প্রাচীন বর্ণিক মার্গর বাণিজ্যের বিশেষ সীমানা। এই মতিগুলিকে ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন তার মাঝ বরাবর ছিদ্র রয়েছে এবং ব্লুবেরির থেকে একটু বড়, আর ব্লুবেরির মতোই এর রং। এটি 1440 থেকে 1480 সালের মধ্যে আবিষ্কার করা একটি মাত্র পুরাতন ঐতিহাসিক মতি। এই মতিকে পাই স্ট্রিং এর রেডিও কার্বন দিয়ে পরীক্ষা করা হয়েছে। এই মতিগুলিকে লক্ষ্য করে দেখলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে এগুলিকে বিশেষ গহনা রূপে ব্যবহার করত তখনকার মানুষেরা। কিন্তু সবথেকে বড় রহস্য হচ্ছে এটাই যে যখন কলম্বাস 1492 সালে আমেরিকায় পৌঁছায় তাহলে তার আগে এই মতি কিভাবে আলাস্কায় পৌঁছায়। আর এই রহস্য আজও বিজ্ঞান মহলে ভীষণ চর্চার বিষয় হয়ে রয়েছে। 1872 সালে সাকি লেকের ধারে সৈনিকদের ফাইটের জন্য একটি বিরাট বড় পোস্ট তৈরি করার জন্য গর্ত খোঁড়া হচ্ছিল। তখনই সেই গর্ত থেকে তারা উদ্ধার করে একটি অদ্ভুত দেখতে ডিম্বাকৃতির শিল্পকর্ম। এই অদ্ভুত দেখতে জিনিসটি যখন বৈজ্ঞানিক মহলে পৌঁছায় তারা এটি দেখে জানিয়ে দেয় যে এটি কোনো প্রাকৃতিকভাবে সৃষ্ট নয়। এই ডিম্বাকৃতি তৈরি পাথরের উপরে আলাদা আলাদা হাতিয়ার দিয়ে খোদাই করা হয়েছে। শুধু তাই নয়, পাথরটির উপরে সিল্কি কোনো জিনিস দিয়ে পালিশ করা হয়েছিল। এই পাথরটি মাত্র 4 ইঞ্চি ছিল, কিন্তু এই এত ছোট পাথরের মধ্যে যে শিল্পকর্ম ছিল সেটা সকলকে অবাক করে দিয়েছিল। এই ডিম প্রকৃতির পাথরটির উপরে অদ্ভুত ধরনের শিল্পকর্মের জন্য পাথরটিকে জ্যোতির্বিদ্যা সংক্রান্ত অনুলিপি হিসাবে চিহ্নিত করা হয়েছিল। গবেষকরা এই পাথরটিকে নানান গবেষণার মাধ্যমে একটি তথ্য বার করে যে তখনকার জনজাতির মধ্যে যে বিবাদ সৃষ্টি হতো সেই বিবাদ মেটানোর জন্য এই পাথরটি প্রাথমিকভাবে ব্যবহার করা হতো। কিন্তু এই বিচার বেশিক্ষণ স্থায়ী থাকেনি। তারপরেই আরো তথ্য বেরিয়ে আসে যে এই পাথরটি বাস্তবিক কোনো প্রাচীন উপকরণের যন্ত্র মাত্র। বন্ধুরা, আপনাদের কাছে দুনিয়ার সবথেকে বড় পিরামিড বলতে কোনটা রয়েছে? হয়তো আপনাদের মধ্যে অনেকেই দুনিয়ার সবথেকে বড় পিরামিড দ্য গ্রেট পিরামিড অব গিজাকেই মনে করছেন। কিন্তু আপনাদের এই মনে করা বা ভাবনা ভুল। দুনিয়ার সবথেকে বড় পিরামিড মেক্সিকোতে অবস্থিত রয়েছে। আর এই পিরামিড এতটাই বড় যেটা দেখলে বিরাট পাহাড় বলে মনে হবে। আর এই পিরামিডকে সেখানকার মানুষেরা নাম দিয়েছে লাচি হুলেট প্যাডাল। এছাড়াও এই পাহাড়টিকে না হোটেল নামেও জানে। এর অর্থ হচ্ছে এই পাহাড়টি হাত দিয়ে তৈরি করা। এছাড়াও সমগ্র দুনিয়াতে এই পিরামিড বা পাহাড়টি সবথেকে বেশি যে নামে পরিচিত রয়েছে সেটা হলো চুলুলার। এই পিরামিড শুধুমাত্র সমগ্র বিশ্বের সবথেকে বড় পিরামিড তা নয়, এটা সমগ্র পৃথিবীর সবথেকে বড় স্মৃতিস্তম্ভ বলা চলে। এই পিরামিডটি প্রায় 1,30,000 কিউবিক ফুট লম্বা, যেটি দ্য গ্রেট পিরামিড অব গিজার থেকে দ্বিগুণ বড়। আর এই সমস্ত কিছু বর্ণনা পেয়ে আপনারা এটা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে এই পিরামিড কতটা আমেজিং আর কতটা আকর্ষণীয় একটি স্থান পর্যটকদের কাছে। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা দক্ষিণ ভারতে ঘুরতে গিয়েছেন বা যারা যারা সেখানকার স্থানীয় বাসিন্দা তারা হয়তো এটা ভালোভাবেই জানে যে দক্ষিণ ভারতের এমন বেশ কিছু দুর্গ আছে যেগুলি সেখানকার ঐতিহাসিক এবং স্থাপত্যকে এক আলাদা দৃষ্টান্ত এবং ইতিহাসের পরিচয় দেয়। কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক ইত্যাদি শহরে আজও এখনো পর্যন্ত এমন বেশ কিছু প্রাসাদ বা দুর্গ রয়েছে যেগুলো ইতিহাসের এক পরিচয়। তেমনি তেলেঙ্গানার ওয়ারাঙ্গল শহরের মধ্যে অবস্থিত ওয়ারাঙ্গল দুর্গ সেই সমস্ত
প্রাচীন দুর্গ এবং প্রাসাদগুলির মধ্যে অন্যতম আরেকটি ঐতিহাসিক স্থাপত্য। এই অসাধারণ দেখতে দুর্গটির নির্মাণ প্রায় দ্বাদশ শতাব্দীর সময় কাকতি রাজবংশের রাজা গণপতি দেব করেছিলেন। কিন্তু যখন গণপতি দেবের মৃত্যু হয়ে যায় তখন অসম্পূর্ণ থেকে যাওয়া দুর্গটি সম্পূর্ণ নির্মাণ করায় তার কন্যা সন্তান রুদ্রমা দেবী। এই দুর্গের উপরে প্রায় অনেকবার হামলা করা হয়েছিল। এছাড়াও এই দুর্গের অন্তর্ভাগে অবস্থিত একটি বিশাল শিবলিঙ্গ রয়েছে, যেটি দেখতে অনেকটা নলাকার আকৃতির, আর সেই শিবলিঙ্গের উপরে বেশ কিছু চিহ্ন রয়েছে। এবারে সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই যে সেই সময় কি এমন টেকনোলজি ছিল, যখন এই লিঙ্গের উপরে ডিজাইন করা হয়েছিল তখন একটুও তাদের মিস্টেক হয়নি। কারণ এখনকার দিনে কোনো ডিজাইন করতে গেলে মানুষের বহুবার ভুল হয়ে যায়, যার ফলে তারা আবারও নতুন করে তৈরি করে। কিন্তু বৈজ্ঞানিকরা এই শিবলিঙ্গের উপরে ফুটে ওঠা চিহ্নগুলিকে পরীক্ষা করে জানায় যে এগুলিকে একবারেই তৈরি করা হয়েছে, অর্থাৎ শিবলিঙ্গের উপরে দ্বিতীয়বার কোনো আঁচড় কাটা হয়নি, যার ফলে আজও পর্যন্ত এই বিষয়ে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। ডেলফি হচ্ছে এক প্রাচীন শহর, যেটি সবথেকে গুরুত্বপূর্ণ গ্রিক মন্দির এবং অ্যাপোলোর মন্দির হিসাবে পরিচিত রয়েছে। এটি কোরাঙ্কি উপসাগর থেকে প্রায় 6 মাইল দূর মাউন্ট পারনাসের খাড়া নিম্ন ঢালে ফোকাস এরিয়াতে অবস্থিত। এই ডেলফি শহরটি একটি পুরাতাত্ত্বিক ধ্বংসাবশেষ সংরক্ষিত স্থান, যেটি 1987 সালে ইউনেস্কোর এক ধর্মীয় স্থান হিসেবে ঘোষিত করে। প্রাচীন গ্রিকদের দ্বারা ঠিক করা এই ডেলফিকে সমগ্র বিশ্বের কেন্দ্র বলে মনে করা হতো, কিন্তু প্রাচীন তথ্য অনুযায়ী জুস দুটি ঈগল ঠিক করেছিল এটি নির্মাণ করার জন্য, যার মধ্যে একটি ছিল পূর্ব থেকে আরেকটি ছিল পশ্চিম দিকে উড়ে কেন্দ্রস্থলে আসার জন্য প্রসারিত করেছিল। তারপর সেই দুটি ঈগল উড়ে আসে ডেলফির ভবিষ্যৎ স্থানে, আর এই জায়গাটিকে ওমফিলিস বা নাভি নামক এক পাথর দ্বারা চিহ্নিত করা হয়েছে, যেটিকে পরবর্তীকালে অ্যাপোলোর মন্দিরে স্থান দেওয়া হয়েছে। কিংবদন্তিদের মতামত অনুসারে ডেলফির মূল রূপ অর্থাৎ পৃথিবীর দেবীর উৎস ছিল, আর তার সন্তান অজগর সাপের দ্বারা জন্মগ্রহণ করেছিল। এবারে লোকমুখে প্রচলিত রয়েছে অ্যাপোলোর পাথরটিকে মেরে ফেলেছিল আর সেই জায়গাতে নিজের দৈব বাণী স্থাপন করে। বন্ধুরা, বর্তমান যুগের মানুষেরা চোখে দেখা জিনিসে বিশ্বাস করে, কিন্তু চোখে দেখা সত্ত্বেও পুরাতন সময়ের কিছু জিনিসের উপরে বর্তমান যুগের কোনো মানুষ বিশ্বাস করে না। সেটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আমেরিকার ইসকনসিনের বরাবরুতে একটি ম্যান মাউন্ট রয়েছে, আর সেটা এই ড্রোন ভিউয়ের মাধ্যমে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। কিন্তু প্রাচীন এই অদ্ভুত ধরনের দেখতে ম্যান মাউন্ট দেখেও কোনো পরোয়া না করে সেই জায়গার একটি কন্ট্রাক্টর তার নিচের অংশ দিয়ে রোড তৈরি করে দেয়, যার ফলে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্রাচীন আকর্ষিক দৃশ্য। যার ফলে এই প্রাচীন ম্যান মাউন্টে পর্যটকদের যে আকর্ষণ ছিল সেই আকর্ষণ নষ্ট হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি এই ধরনের আকৃতির ম্যান কে এঁকেছে বা বানিয়েছে। কিন্তু এই ম্যান মাউন্টের পাশেই এক বিশেষ ধরনের লেখা পাওয়া গেছে, যার মধ্যে লেখা রয়েছে এটি মাউন্ট বিল্ডার্স নামক এক ব্যক্তি তৈরি করেছিলেন সংস্কৃতির গোষ্ঠীর পক্ষ থেকে, যেটি আজ থেকে প্রায় 1200 বছর আগে তৈরি করা হয়েছিল। যার ফলে এই রহস্য অনেকের কাছে আজও কৌতূহলের কারণ হয়ে দাঁড়িয়ে রয়েছে। আপনাদের মধ্যে হয়তো কিছু সংখ্যক মানুষ ইকুচির ট্রিপলিং সংস্কৃতি সম্পর্কে জানেন। যারা জানেন না তারা আজকে জেনে নিন। এই সম্প্রদায়ের মানুষেরা সমগ্র বিশ্বের মধ্যে এতটাই বিখ্যাত এই কারণেই হয়েছে যে এরা যেখানেই থাকতো সেখানে এত সুন্দরভাবে নিজেদের বসতি গড়ে তুলতেন, যেটা একেবারে দেখার মতো ছিল। কিন্তু যখন তারা তাদের নতুন বসতি তৈরি করার জন্য উদ্যোগ নিত, তখন তারা তাদের পুরাতন বসতির সমস্ত কিছু সুন্দরভাবে তৈরি করা জিনিসগুলিকে পুড়িয়ে দিয়ে ধূলিসাৎ করে দিত, আর তারা কোনো প্রমাণপত্র রাখত না, যার পর তারা তাদের জায়গা বদল করে নিত। আর এদের এই প্রমাণ পাওয়া যায় রোমেনিয়াতে, আর এদের যে অস্তিত্ব পাওয়া যায় সেটা প্রায় 7500 বছরের পুরাতন। কিন্তু যখন এই বিষয়ের উপরে আরো পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন তাদের আরো বেশ কিছু অস্তিত্ব পাওয়া যায় মলদোভা এবং ইউক্রেনে, আর সেই সমস্ত অস্তিত্ব থেকে জানা যায় তাদের এই প্রজাতি শেষ হয়ে যায় আজ থেকে প্রায় 2700 বছর আগে। কিন্তু সবথেকে বড় রহস্যময় ব্যাপার হচ্ছে এটাই যে যখন তারা তাদের সমস্ত অস্তিত্ব মিটিয়ে দিতে চাইতো, তাহলে তাদের হাতে করে তৈরি করা মাটির পাত্রগুলি সেখানে কেন ছেড়ে দিত? সেগুলি কেউ তো নষ্ট করে দিতে পারতো, আর এই কারণে এখনো পর্যন্ত বেশ কিছু জিনিস রহস্যময় হয়ে রয়ে গিয়েছে। বন্ধুরা, এই ছিল প্রাচীনকালের কিছু রহস্যময় ঘটনা যা এখনো পর্যন্ত রহস্যময় হয়ে রয়েছে। এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে জানাবেন। বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।